বিভিন্ন আমরা আজকে ভিন্ন জগতের সাধারণত বিভিন্ন টক শোতে আসে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা হচ্ছে ব্যবসায়ী নেতৃবৃন্দরা। আজকে আমরা এক্সেপশনাল হচ্ছে শিল্পীদেরকে নিয়ে আমরা হচ্ছে আজকের এই টক শোটা করছি। আমরা এই টক শোতে গ্লোবাল বাংলা টাইমসের এই টক শোতে আমরা স্বাগতম জানাচ্ছি মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীদেরকে। এখানে উপস্থিত আছেন আমাদের হচ্ছে যারা মোহাম্মদ শরীফুল ইসলাম। হ্যাঁ, আমরা আপনার সহকারে আপনার দলকে স্বাগতম জানাচ্ছি আমাদের টক শোতে। গ্লোবাল বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা সঙ্গীত অঙ্গনে থাকি, তারপর আমাদের কিছু অবজারভেশন থাকে। তো জাহাঙ্গীরনগরে যে বিষয়টা হয়েছে, এটা গত 17 বছরে যেটা দেখে আসছি তার একটা বই প্রকাশ, যে ধারাবাহিকতা চলে আসছে তার একটা প্রকাশ এখানে ঘটেছে। মানে এখানে যখন ভোটটা বর্জন করলো, কেন তারা বর্জন করলো এই বিষয়টা আমি যেটা অবজার্ভ করেছি, যে ওখানে তারা কিন্তু যখন দেখে ঢাকা ইউনিভার্সিটির যে অবস্থাটা, ডাকসুর যে অবস্থাটা তারা দেখেছে, দেখে কিন্তু তারা হতভম্ব, অর্থাৎ গ্রাস খেয়েছে। তো এখানে তারা আগের থেকে চিন্তা ভাবনা করে আছে কিভাবে এখানে অবৈধ পন্থা অবলম্বন করে 17 বছরের যে কালচার সেটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটা তারা চিন্তা করেছে। এভাবে করে তারা কিন্তু এক পর্যায়ে ছাত্রী হলের মধ্যে ঢুকে পড়েছে। আপনারা জানেন, ছাত্রী হলের মধ্যে যখন ঢুকে পড়েছে, তখন তারা যখন ওখানে একটা পরিবেশ সৃষ্টি করছে, সিন ক্রিয়েট করছে, ঠিক সেই সময় কিন্তু নিচ থেকে একটা আওয়াজ আসছিল, ভুয়া ভুয়া। সাধারণ ছাত্ররা কিন্তু এক কণ্ঠে ভুয়া ভুয়া বলে চিৎকার করছিল ছাত্র দলকে, যারা দুষ্কৃতিকারীদেরকে। তখন তারা বুঝতে পেরেছে তাদের অবস্থাটা কি। ঢাকা ইউনিভার্সিটির যে অবস্থা, তার থেকে শোচনীয় পরাজয় এখানে তাদের হবে। এই সময় তারা কিন্তু নির্বাচন বর্জন করেছে। আসলে এটা একটা হাস্যকর, চরম হাস্যকর। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে এখন ইসলামের পক্ষে বা মানুষ সবাই চায় ছাত্রদের পক্ষে কারা কথা বলে, ছাত্রের জন্য কারা কাজ করে। হ্যাঁ, আগের মতো সেই রাজাকার স্লোগান দিয়ে এখন লাভ নেই। এখন সবাই কিন্তু মানে পরিষ্কার। তো এইভাবে করে আমি মনে করি এইভাবে করে আগামী যে নির্বাচন গুলো আছে এবং জাতীয় নির্বাচনে একটা ভালো একটা প্রভাব পড়বে এটার জন্য। তো আমরা সবাইকে, দর্শকবৃন্দকে অনুরোধ করবো, আপনারা প্রস্তুতি নেন। ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে জামাত ইসলামী এবং ইসলাম ছাত্র শিবির ভালো একটা অবস্থান তৈরি করবে ইনশাল্লাহ, এবং ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা জানতে চাই আপনার কাছে একটা বিষয়, নির্বাচন হবে, এটা আমার নেতৃত্ব তৈরির পদ্ধতি হলো নির্বাচন। নাগরিক হিসেবে যে দায়িত্ববোধ আছে মানুষের, যে আমাকে যদি পছন্দ করে মানুষ আমাকে ভোট দেবে, আমি নির্বাচিত হব। কিন্তু আমাকে ভোট না দিলে আমি কেন ওই সংস্কৃতিতে ফিরে যেতে চাই, এই দৃষ্টিকোণ। এটা আপনি অত্যন্ত সুন্দর বলছিলেন, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে এই ফ্যাসিবাদ যে 17 বছর, এখান থেকে কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু আমরা একটু এই পরিবেশটা পেয়েছি। এখানে আমাদের একটা স্বপ্ন ছিল মানুষের ভোটাধিকার দিতে প্রয়োগ করতে পারবে, মানুষ আমার পছন্দের প্রার্থীকে আমি জয়ী করবো। হ্যাঁ, এটা কিন্তু এই প্রত্যাশায় কিন্তু আমাদের হাজার হাজার ছাত্র ভাইরা এবং প্রায় 40,000 শিক্ষার্থী তাদের মানে গাজী হয়ে আসছে, অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে আছে, কেউ চোখ হারাইছে, পা হারাইছে। কিন্তু তাদের একটা স্বপ্ন ছিল, একটি বৈষম্যহীন একটা বাংলাদেশ তৈরি হবে, লেভেল প্লেইং ফিল্ড হবে, সবাই যেন যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে, দেখেন, সেই যখন আমি চিন্তা করতে দেখছে যে আমাদের পরাজয় সুনিশ্চিত, তখন কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা মানে সেই প্রথম থেকে ছিল, চিরজীবন থাকবে। এই জন্য আমাদের কি প্রতিবাদী হতে হবে। আমরা যদি 24-এ যারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত, আমরা সবাই যদি এক থাকি, এইসব পুরো ষড়যন্ত্র আর মাথা উঠতে পারবে না। কারণ সবার কাছে কিন্তু একটা মেসেজ আছে যে ষড়যন্ত্র করলে কিন্তু তার জন্য একটা মেসেজ ওই 24-এ দেওয়া হয়েছে। এটা মাথায় নিয়ে তারা কাজ করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারবে না এবং ওই পরাজিত শক্তি আর কখন মাথা চালাতে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আপনাকে একটু বলে, আমাদের ঐক্যমত্য কমিশন সাম্প্রতিক গতকাল এবং পরশু 2 দিনের মধ্যে তারা জুলাই সনদের ব্যাপারে একটা স্টাডি, একটা পজিশন আনার চেষ্টা করছে। হ্যাঁ, এই জায়গায় দেখুন যে আমরা জুলাই পূর্ববর্তী সময়ে বিগত 54 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই রাজনৈতিক সংস্কৃতিতে ছিল এরকম, যখন দেখবো আমি হেরে যাচ্ছি, তখন আমি নির্বাচনকে অস্বীকার করতেছি, নির্বাচনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি। ওকে, তাহলে এই সংস্কৃতিকে বের হওয়ার জন্য আপনি কি মনে করেন যে জুলাই সনদে যদি কেউ এরকম মিথ্যা কোনো কারণ দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, তাহলে কি তাদের জন্য কোনো আইনগত ব্যবস্থা রাখা উচিত কিনা? অবশ্যই অবশ্যই। আসলে এই যে বর্তমান যে আমাদের পরিবেশ, এটা এই যে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, এটা কি 17 বছর পেরেছি আমরা? না, পারি নাই। তাহলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাই না?
জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে এই পরিবেশটা আসছে। কিন্তু এই পরিবেশটাকে একটা দল তারা কিন্তু এটাকে সুন্দর মেনে নিতে পারছে না। তারা শুধু নির্বাচন করছে, কিন্তু নির্বাচন করে এটা তারা যে 1 বছর পরে এটাকে কোন চোখে দেখবে আমরা বিশ্বাস করতে পারি তাদেরকে? তারা বলেছিল যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবে, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, কিন্তু আজকে তাদের চাঁদাবাজি, তাদের যে বর্তমানে যে সামাজিক অবস্থা, এটা দেখলে আমরা তো সবাই বুঝতে পারি যে এরা ক্ষমতা আসলে কি করবে। এজন্য আগে জুলাই সনদ হতে হবে, তারপরে সবকিছু, এবং এটা সংবিধানে লিখতে হবে, কারণ এটা ছাড়া কোনোদিন নির্বাচন হওয়া ঠিক হবে না। এই জন্য তাহলে এতগুলো জীবন যে ঝরে গেল, হ্যাঁ, তাদের এই শহীদের মর্যাদা পাবে না তারা। আপনি সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি যে ভিসির সাথে যে আচরণ করেছে, আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখছেন? আসলে ওই কয়লা আপনি যতটাই ওয়াশ করেন এর ভিতরে কি বেরোবে? ময়লাই বেরোবে। আমি সেটাই মনে করি। এদের কাছ থেকে আসলে আপনি একটা ভালো জিনিস শিখবেন কোথেকে? আপনার পরিবার থেকে, আপনার সংগঠন থেকে শিখবেন। তারা তো ভালো কিছু শিখতে পারে না, যার কারণে তাদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আপনি এই কয়লা থেকে চিরজন ময়লাই পাবেন। এজন্য তাদেরকে এই ধরনের আচরণ যারা করতে পারে, নিশ্চয়ই তার পিছনে কোনো মদতদাতা আছে, তার পিছনে কোনো পাওয়ার আছে। আমি একটা কথা বলি, এক রাজা বসেছিল পুকুরের পাড়ে, হ্যাঁ, তখন একটা ব্যাঙ চিনে তো না, লাফ দিয়ে চলে, ওই ব্যাঙটা সে ওই লাফ দিয়ে ওই রাজার গালের মধ্যে লাথি মারে। তখন রাজা বললো, তো দেখো তো এখানে কি আছে, এত লাভ দেখানো। তখন খুঁজতে খুঁজতে দেখা গেল 8 ফিট নিচে একটা তামার পয়সা। ওই পয়সার গরম যখন লাগে তার কাছে, তখন সে রাজাকে লাথি মারে। এরকম আমার মনে হয় ওই সভাপতির পিছনে কোনো গরম তামার কোনো কিছু আছে, হ্যাঁ, যার কারণে সে লাভ দিয়ে একজন ভিসি, যার একটা সিভি কত পৃষ্ঠা? 28 পৃষ্ঠা, তার 32 পৃষ্ঠা, আমি শুনছি এরকম 28 না 32 পৃষ্ঠা একটা সিভি। বিশ্বের মধ্যে একজন কোয়ালিফিকেশন এরকম একজন মানুষের সামনে, এত ভদ্র একজন মানুষ, এত নম্র মানুষ, এবং কত আদর্শিক মানুষ একজন, তাকে এইভাবে কিভাবে টেবিল চাপড়ে কথা বলে, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, এজন্য আমি দেখছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে 2 ধরনের ছাত্র তৈরি হয়, একটা হলো ভালো ছাত্র আর একটা শয়তান তৈরি হয়। আমার মনে হয় এরকম একটা ছেলে এই ধরনের কোনো পরিবার থেকে আসছে। আমি তীব্র নিন্দা জানাই। আমি আশা করি এর বিচার হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। আমার কাছে মনে হয়েছে এই ঘটনার পরে জাতীয়তাবাদী দল অথবা জাতীয়তাবাদী ছাত্র দল, কারণ জাতীয়তাবাদী ছাত্র দল তো চালায় হলো জাতীয়তাবাদী দল, সুতরাং তারা যদি হলো সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করতো, তাহলে সাথে সাথেই তার ওই ছাত্রকে হলো শাস্তির আওতায় আনতো। যে একটা ইউনিভার্সিটির এই মানে একটা ভিসির সাথে সে কি করে এই আচরণ করতে পারে। কিন্তু আমরা হতাশ, আমরা সবাই হতাশ। আমরা কথা ধরে বলি যে আসলে এই আগের গতানুগতিক রাজনীতি আর চলবে না, এখানে রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আসলে আমরা যদি মানে অর্থাৎ শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে হবে। আপনি যদি শ্রমিকদের রাজনীতি করেন, শ্রমিক বান্ধব রাজনীতি করতে হবে। আপনি যদি মনে করেন কৃষকদের নিয়ে কাজ করেন, কৃষি বান্ধব রাজনীতি করতে হবে। আপনি ওই যে বড় বড় কথা বলেন, কথা এখন মানুষ শুনতে চায় না। ওই যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবেন, এগুলো মানুষ শুনতে চায় না। মানুষ দেখতে চায় আমার ভাই সাদিক কাইম, আমার ভাই সে কেমন, আমার সহপাঠী, তার আচরণ কেমন, তার লেনদেন কেমন, তার কথাবার্তা কেমন। ইনশাল্লাহ এই বিষয়গুলো দেখতে হবে এবং ওনাদেরকে ভালো রাজনীতি চর্চা করতে হবে। সারাদিন ওনারা যে গবেষণাটা করেন, ওনারা শিবির নিয়ে যে পরিমাণ কথা ওনারা বলেন, সেই পরিমাণ সময় যদি ওনারা দলে দিতেন, ওনারা অন্তত 200-500 ভোট বা 1000 ভোট পারত। এটা না করে ওনার পরে সমালোচনা নিয়ে ব্যস্ত। আপনি নিজে কি করতে পারবেন, নিজে ছাত্রদের জন্য কি করবেন, এইগুলো চিন্তা করেন, তাহলে অবশ্যই ছাত্রদল একটা ভালো সংগঠন। এর মধ্যে ভালো ভালো ছাত্র আছে, অবশ্যই আছে। তারা কেন এইভাবে তাদের জীবনটাকে নষ্ট করতেছে এই পথে থেকে? তো আমি অনুরোধ করবো আপনারা নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে এই রেশারেশির রাজনীতি বাদ দিয়ে সুস্থ রাজনীতির দিকে আসেন এবং শিবিরের কাছ থেকে শেখেন কিভাবে রাজনীতি করতে হয়। ইনশাল্লাহ আমরা সুন্দর সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদরা আর 24-এর শহীদরা, সেরকম একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এরকম বাংলাদেশ যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক এবং সুন্দর রাজনীতি দেখিয়ে আসতে হবে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আমাদের গ্লোবাল বাংলা টাইমসের সময় দেওয়ার জন্য। আমরা যেহেতু শিল্পী, আমি কোরআনের হাফেজদের কাছে গেলে তিলাওয়াত না শুনে থাকতে পারি না, আর শিল্পীদের কাছে গেলে অন্তত একটু গান না শুনে ভালো লাগে না। আমরা আজকের এই প্রোগ্রামটা শেষ করব আপনার একটা গানের অংশ দিয়ে, ইনশাআল্লাহ।
তো আমরা তো শিল্পীর কাছ থেকে রাজনৈতিক কথাবার্তা শুনলেন, আসলে আমাদের বিশ্লেষণ আমরা মনে মনে অনেক চিন্তা করি, কিন্তু আসলে ফুটায় বলতে পারি না, গানে গানে বলার চেষ্টা করি। তো আমরা একটা গান সবাই মিলে, শিল্পীরা আছেন, আমরা একটা গান শুনি আমরা। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবন কাটে যুদ্ধ করে, গানের মায়া সঙ্গ করে, জীবনের সাথে নাই পাই, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, যত ঝড় উঠুক সাগরে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মন চেটানে না, ফুলেরই গন্ধ কেমন জানি না, জানি না, যোচনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না, বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পালারও চিড়ে যায়, আচ্ছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কেচে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়, জানি শুধু চলতে হবে, কে পারে নিতে হবে, জানি শুধু চলতে হবে, কে পারে নিতে হবে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। ধন্যবাদ, ধন্যবাদ মহানগর শিল্পী গোষ্ঠীকে এবং আমাদের শরীফ ভাই শব্দ দলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজাকার স্লোগান দিয়ে এখন লাভ নেই, নবীর মাঝি হাল ধরে